হ্যালো বন্ধুরা, রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারের এটা সেকেন্ড ভিডিও। তো আজকের টপিক হলো পপুলেশন স্ট্যাবিলাইজেশন অ্যান্ড বার্থ কন্ট্রোল। তো শুরু করা যাক। পপুলেশন স্ট্যাবিলাইজেশন অ্যান্ড বার্থ কন্ট্রোল, যে জনসাধারণের যে স্থায়িত্ব এবং জন্ম নিয়ন্ত্রণ। ইন দ্য লাস্ট সেঞ্চুরি অ্যান্ড অল রাউন্ড ডেভেলপমেন্ট ইন ভ্যারিয়াস ফিল্ডস সিগনিফিক্যান্টলি ইমপ্রুভড দ্য কোয়ালিটি অফ লাইফ অফ দ্য পিপল। যে গত শতকে বিভিন্ন রকম ফিল্ডে বিভিন্ন রকমের দিকে উন্নত করার জন্য মানুষের জীবনের মধ্যেও অনেক উন্নতি এসছে। মানুষের যে জীবনের যে লাইফস্টাইল, সেটার মধ্যে অনেক উন্নতি এসছে। যে দেশ যত উন্নত হচ্ছে, যত দিন যাচ্ছে দেশ তত উন্নত হচ্ছে, নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছে, নতুন নতুন সিস্টেম নিয়ে আসছে, নতুন নতুন আইন নিয়ে আসছে। এবং এর ফলে কী হচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে, মানুষের জীবনধারার মধ্যে পরিবর্তন আসছে। However, increased health facilities along with better living conditions had an explosive impact on the growth of population. যেমন এখানে একটা বিষয় বলা হয়েছে যে হেলথ ফ্যাসিলিটিস বৃদ্ধি করার সাথে সাথে যে স্বাস্থ্যর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস, সেগুলোকে বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, যে মানুষের যে জীবনধারা সেটা আরও বেটার হচ্ছে, এবং পপুলেশনের যে বৃদ্ধি সেটা মধ্যে একটা বিশেষ প্রভাব বিস্তার করছে। দ্য ওয়ার্ল্ড পপুলেশন হুইচ ওয়াজ অ্যারাউন্ড 2 বিলিয়ন ইন 1900 rocketed to about 6 billion by 2000 and 7.2 billion in 2011. তো হিউম্যান পপুলেশন কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যে 1900 খ্রিস্টাব্দে যেটা ছিল মাত্র 2 বিলিয়ন, 2 বিলিয়ন মানে 1 বিলিয়ন মানে 100 কোটি, 2 বিলিয়ন 200 কোটি, যেখানে 200 কোটি ছিল 2000 সালে, সেটা হয়ে গেছে 6 বিলিয়ন 600 কোটি। 100 বছরে 400 কোটি মানুষ বৃদ্ধি পেয়ে গেছে। অ্যান্ড 7.2 বিলিয়ন ইন 2011, এবং 2011 সালে সেটা 7.2 বিলিয়ন 720 কোটি। তো কী হারে বৃদ্ধি পাচ্ছে, অনেকটাই বেশি। এ সিমিলার ট্রেন্ড ওয়াজ অবজার্ভড ইন ইন্ডিয়া টু, এবং এই একই রকমের যে ধারা সেটা ভারতেও দেখা যাচ্ছে। ভারতেও প্রচণ্ড দ্রুত বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা। আওয়ার পপুলেশন হুইচ ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি 350 million at the time of our independence reached close to the billion marks by 2000 and crossed 1.2 billion in May 2011. যে ভারতের যে জনসংখ্যা সেটা যখন ভারত স্বাধীন হয় 1947 খ্রিস্টাব্দে, তখন ছিল 350 মিলিয়ন বা 35 কোটি, 10 মিলিয়নে 1 কোটি। 2000 সালে সেটা 100 কোটি হয়ে যায়, 35 কোটি থেকে 100 কোটি হয়ে যায়, এবং 2011 সালে সেটা 120 কোটি হয়ে যায়, এবং 2021 সালে সেটা প্রায় 130 কোটি প্লাস। তাহলে অনেকটাই বেশি। এ র্যাপিড ডিক্লাইন ইন ডেথ রেট, ম্যাটার্নাল মর্টালিটি রেট অ্যান্ড ইনফ্যান্ট মর্টালিটি রেট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইনক্রিজ ইন নাম্বার অফ পিপল ইন রিপ্রোডিউসিবল এজ আর প্রবাবল রিজন ফর দিস। তো এই দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণটা কি? যে ডেথ রেট কমে আসছে, যে মৃত্যুর হার সেটা কমে আসছে, কেননা যত দিন যাচ্ছে তত যে স্বাস্থ্য পরিষেবা সেটা আরও উন্নত হচ্ছে। এর ফলে মানুষ খুব সহজেই চিকিৎসা পাচ্ছে, তাদের যে হেলথ সেই স্বাস্থ্যটা অত্যন্ত ভালোভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারছে, ডাক্তারের পরামর্শ মানছে। তো স্বাস্থ্য পরিষেবা উন্নত হওয়ার জন্য মানুষ বেশি দিন বাঁচছে, তারা যে মৃত্যুর হার সেটা কমে যাচ্ছে। আগে কি হতো, আগে খুব সহজে মানুষ মারা যেত, যে কোনো একটা রোগ খুব সহজে বিস্তার করতো, কোনো ওষুধ ছিল না, ফলে মানুষ দ্রুত মারা যেত, কিন্তু এখন সেটা হচ্ছে না। ম্যাটার্নাল মর্টালিটি রেট, ম্যাটার্নাল মর্টালিটি মানে কি, যে মায়েদের যে মৃত্যুর হার সেটা কমে যাচ্ছে। অ্যান্ড ইনফ্যান্ট মর্টালিটি রেট, ইনফ্যান্ট মর্টালিটির যে বাচ্চা তার মৃত্যুর হার কমে যাচ্ছে। যে অনেকে আগের সময় যেহেতু ফ্যাসিলিটি খুব একটা ভালো ছিল না, তাই যে সমস্ত মায়েরা সন্তান প্রসব করতো সেই সময় অনেক মারা যেত। তারপর অনেক ক্ষেত্রে ঠিকভাবে সন্তানটা প্রসব করতে না পারার জন্য সন্তানও মারা যেত। অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইনক্রিজ ইন নাম্বার অফ পিপল ইন রিপ্রোডিউসিবল এজ, এবং তার সাথে সাথে আরও কী হচ্ছে, যে যারা রিপ্রোডিউস করতে পারে, এই জনসংখ্যা যারা ইয়ং, সেই ইয়ং এজের জনসংখ্যা যে সেটা বৃদ্ধি পাচ্ছে, তাদের জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। আর প্রবাবল রিজন ফর দিস, এটাই হচ্ছে তার কারণ। থ্রু আওয়ার রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রাম, দো উই কুড ব্রিং ডাউন দ্য পপুলেশন গ্রোথ রেট, ইট ওয়াজ অনলি মার্জিনাল। যদিও এই যে রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রাম RCH, যে আগে পড়েছিলাম আগের ভিডিওতে, তো এই প্রোগ্রামের মাধ্যমে মানুষকে সচেতন করার মাধ্যমে, মানুষকে বিভিন্ন রকমের মেডিসিন ওষুধ প্রদান করার মাধ্যমে কি এটা
কিছুটাও কমানো যেতে পারে এই যে বৃদ্ধির হারটা, কিন্তু ততটা মাত্রায় প্রভাব বিস্তার করবে না, কমবে কিন্তু খুবই যে কমবে তা না। ইট ওয়াজ অনলি মার্জিনাল, যে শুধু কিনারা বরাবর, যে খুব একটা বেশি এফেক্ট করতে পারবে না। অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস রিপোর্ট, the population growth rate was less than 2%, 20 per thousand per year, a rate at which our population could increase rapidly. 2011 খ্রিস্টাব্দের সেন্সাস রিপোর্ট অনুযায়ী, এই যে সেন্সাস রিপোর্টটা সেটা কি, প্রতি 10 বছর অন্তর অন্তর যে জনসংখ্যা গণনা করা হয় সেই সময় বেরোয়। যেমন 2011 সালে হয়েছিল, 2021 সালে অর্থাৎ এই বছর আবার জনসংখ্যা গণনা হবে। তো এই সেন্সাস রিপোর্টের মাধ্যমে পপুলেশন কী হারে বৃদ্ধি পাচ্ছে সেটা জানা যায়। তো 2011 সালে কী ছিল, 2%। 2% মানে কি, যে প্রতি 100 জনের মধ্যে 2 জন বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। প্রতি 100 জন লোক যদি থাকে তো তার মধ্যে 2 জন বৃদ্ধি পাচ্ছে সেখানে, বা 1000 জন করলে সেটা 20 জন বৃদ্ধি পাচ্ছে। এ রেট অ্যাট হুইচ আওয়ার পপুলেশন কুড গ্রো ইনক্রিজ র্যাপিডলি, এবং এইভাবে যদি বৃদ্ধি পেতে থাকে তো অনেকটাই দ্রুত বৃদ্ধি পাবে। Such an alarming growth rate could lead to an absolutely scarcity of even the basic requirement, food, shelter, and clothing. তো এইভাবে যদি বৃদ্ধি পেতে থাকে, যে এইভাবে এই দ্রুততার হারে যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে সেটা কি করবে, যে খাদ্য, তারপর বাসস্থান, তারপর জামা কাপড় ইত্যাদির জন্য কি একটা স্ক্যারি পরিবেশ, একটা ভয়ানক পরিবেশ সৃষ্টি করবে। তারা সঠিকভাবে খাবার পাবে না, সঠিক থাকার জায়গা পাবে না, পোশাক আশাক পাবে না, অনেক সমস্যার সৃষ্টি করবে যদি এত বেশি জনসংখ্যা হয়ে যায়। ইন স্পাইট অফ সিগনিফিক্যান্ট প্রোগ্রেস মেড ইন দোজ এরিয়াস, যদিও সেখানে যথেষ্ট যদি বিভিন্ন রকমের ফ্যাসিলিটি বা উন্নত প্রদান করা হয়, তবুও এটা কিন্তু খুবই ক্ষতি করবে। Therefore, the government was forced to take up serious measure to check this population growth rate. তাই কি, যে এটা কি করতে হবে, যে গভর্নমেন্ট বা সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে এই যে জনসংখ্যা সেটা নিয়ন্ত্রণ করা যায়। যেমন চায়নাতে যে রুলস আছে যে তৃতীয় সন্তানের দায়িত্ব সরকার নেবে না, এর ফলে যে সমস্ত পরিবার আছে তারা তৃতীয় সন্তান নেওয়ার আগে ভাববে যে এই সন্তানটা যদি আমি নিই তো এর দায়িত্ব সরকার নেবে না, এর জন্ম মৃত্যু, তারপর সরকার থেকে যে ফ্যাসিলিটি সে কোনো কিছুই পাবে না, সরকারের খাতাতে তার নামই থাকবে না। তো তার জন্য সেখানে সব পরিবারই প্রায় ম্যাক্সিমাম 2টো বাচ্চা নেয়, তার বেশি নেয় না, কারণ ওটা সবচেয়েতে বেশি জনবহুল দেশ। তো আমাদের ভারত হচ্ছে সেকেন্ড পজিশনে আছে, তো আমাদের ভারতেকেও এরকম কিছু পদক্ষেপ নেওয়া উচিত। দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ টু ওভারকাম দিস প্রবলেম ইজ টু মোটিভেট স্মলার ফ্যামিলিজ বাই ইউজিং ভেরিয়াস কন্ট্রাসেপটিভ মেথডস। সবচাইতে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ নেওয়া যেতে পারে, যে যারা ছোট 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 ফ্যামিলি আছে তাদেরকে মোটিভেট করতে হবে, তাদেরকে উদ্দীপ্ত করতে হবে যে ছোট ছোট পরিবারে কত গুরুত্ব, এবং তার জন্য বিভিন্ন কন্ট্রাসেপটিভ মেথড, যে জন্মকে রোধ করার জন্য বিভিন্ন পদ্ধতি তাদেরকে বলে দিতে হবে। ইউ মাইট হ্যাভ সিন অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য মিডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ পোস্টার্স অর বিলস ইটিসি শোয়িং এ হ্যাপি কাপল উইথ 2 চিলড্রেন উইথ এ স্লোগান হাম দো হামারে দো, উই টু আওয়ার টু। তো এই যে এনসিআরটি বইটা সেটা অনেক আগেকার। তো আগে একটা স্লোগান ছিল হাম দো হামারে দো। তো সেই স্লোগানে কি ছিল, একটা পুরুষ ছিল, একটা মহিলা ছিল, তাদের 2টো বাচ্চা ছিল সেই একটা পোস্টারের মধ্যে। তো এর মাধ্যমে কি এই পোস্টারগুলো বিলি করা হতো যাতে মানুষ এর দ্বারা উদ্ভূত হয় এবং ছোট ছোট পরিবার নেয়, তারা 2টোর বেশি বাচ্চা না নেয়। মেনি কাপলস, মোস্টলি দ্য ইয়ং আরবান ওয়ার্কিং ওয়ান্স, হ্যাভ ইভেন অ্যাডপ্টেড অ্যান ওয়ান চাইল্ড নর্মাল। অনেক পরিবার আছে যারা ইয়ং এবং আরবান বা শহরে থাকে, বা তারা যারা কাজকর্ম করে, তারা কি করে, যে একটা করে বাচ্চা তারা কি অ্যাডপ্ট করে, যে বিভিন্ন যে সংস্থা আছে যেখানে বাচ্চাগুলো থাকে, যে এতিম বাচ্চা যেটাকে বলে, যাদের মা বাবা নেই, তো সেই সমস্ত বাচ্চাকে অ্যাডপ্ট করতে পারে। স্ট্যাটিউটরি রেজিং অফ ম্যারেজেবল এজ অফ দ্য ফিমেল টু 18 ইয়ার্স অ্যান্ড দ্যাট অফ মেল টু 20 ইয়ার্স অ্যান্ড ইনসেন্টিভস গিভেন টু কাপলস উইথ স্মল ফ্যামিলিজ আর 2 অফ দ্য আদার মেজার টেকেন টু ট্যাকল দিস প্রবলেম। এবং তাছাড়া আরেকটা পদক্ষেপ নেওয়া যেতে পারে, যে যারা ফিমেল হবে তাদের বিয়ের বয়সটা কমিয়ে 18 বছর করতে হবে, আর ছেলেদের ক্ষেত্রে 21 বছর করতে হবে, এবং তাদেরকে ছোট ছোট ফ্যামিলি কত গুরুত্ব সেগুলো বোঝাতে হবে। তাহলে এর মাধ্যমে কি এই জনসংখ্যাটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। তাহলে এখানে 3টে পদ্ধতি বলা হচ্ছে, যে কন্ট্রাসেপটিভ মেথড, বিভিন্ন রকমের কন্ট্রাসেপটিভসের তাদেরকে যোগান দিতে হবে, তাদেরকে এই বিষয়ে বলতে হবে। 2 নম্বর হচ্ছে যে
বিয়ের বয়সটা একটু বাড়াতে হবে, মেয়েদের ক্ষেত্রে 18 বছর, ছেলেদের ক্ষেত্রে 21 বছর, যাতে তারা ছোট বয়সে বিয়ে না করে। আর তৃতীয় হলো তাদেরকে বোঝাতে হবে যে ছোট ফ্যামিলি কত গুরুত্ব। তো এই পদক্ষেপগুলো নিলে কিছুটা নিয়ন্ত্রণ হতে পারে। লেট আস ডেসক্রাইব সাম অফ দ্য কমনলি ইউজড কন্ট্রাসেপটিভ মেথড হুইচ হেল্প প্রিভেন্ট আনওয়ান্টেড প্রেগনেন্সিজ। তো এখানে কিছু মেথড বিষয়ে বলবো, পড়ানো হবে, যেখানে যে কিভাবে যে আনওয়ান্টেড প্রেগনেন্সি, যদি প্রেগনেন্ট যাতে না হয় তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। যে মানুষের তো সেক্সুয়াল ডিজায়ার আছে, তো সেক্সুয়াল ডিজায়ার তো সবারই আছে, ছেলে মেয়ে উভয়ই, কিন্তু তারা তো সবসময় বাচ্চা চায় না যে প্রত্যেকবার ইন্টারকোর্স করার ফলে বাচ্চা হোক। তো এর জন্য তাদেরকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে তারা ইন্টারকোর্সও করতে পারে কিন্তু তাদের বাচ্চাও না হয়। তো এখানে সেই বিষয়ে কিছু বলা আছে। An ideal contraceptive should be user-friendly, easily available, effective and reversible with no or least side effects. তো একটা আইডিয়াল বা প্রকৃত বা আদর্শ কন্ট্রাসেপটিভ বা জন্ম নিয়ন্ত্রকের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত? ইউজার ফ্রেন্ডলি, যে তাকে খুব সহজেই ব্যবহার করতে পারে, যে কোনো মানুষ, শিক্ষিত অশিক্ষিত ছোট বড় সবাই যাতে খুব সহজেই তাকে ব্যবহার করতে পারে। ইজিলি অ্যাভেলেবল খুব সহজে যাতে পাওয়া যেতে পারে, যে কোনো আশেপাশের যে কোনো দোকানে, মেডিকেল স্টোরে পাওয়া যেতে পারে। এফেক্টিভ, অর্থাৎ যাতে সেটা কাজ করে, এমন না যে ইউজ করছি কিন্তু তার মধ্যে কোনো গ্যারান্টি নেই কাজ করবে কি করবে না। অ্যান্ড রিভার্সেবল, মানে কি যে একবার ইউজ করবে তা না, যে তাকে আবার দ্বিতীয়বার তৃতীয়বার ইউজ করা যেতে পারে। উইথ নো অর লিস্ট সাইড এফেক্ট, এবং তার কি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না, যে হয়তো জন্ম রোধ করার জন্য ইউজ করছি কিন্তু তার ফলে অন্য কোনো রোগ সৃষ্টি করে দিল। এই সমস্ত 5টা বৈশিষ্ট্য থাকতে হবে, তাহলে তাকে আদর্শ কন্ট্রাসেপটিভ বলা যাবে। তো কোনো কন্ট্রাসেপটিভে আদর্শ না, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ক্ষতি আছেই, উপকারটা বেশি হলেও কিছু না কিছু ক্ষতি অবশ্যই থাকবে, কারণ আদর্শ বলে কিছু থাকে না। তো তবুও কিছু কোনোটা বেশি ভালো, কোনোটা কম ভালো, তো কোনটা কীরকম সেটা দেখা যাবে। ইট অলসো কুড বি ইন no way interfere with the sexual drive, desire and or the sexual act of the user। এবং এটা আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হয়ে যায় কি, যে এটা কোনো ইন্টারফেয়ার করবে না বা এর মধ্যে কোনো রকমের সেক্সুয়াল ড্রাইভ, ডিজায়ার আর সেক্সুয়াল অ্যাক্ট, যে সেক্স করার সময় বা ইন্টারকোর্স করার সময় তার যে আশা আকাঙ্ক্ষা বা যে উত্তেজনা তার প্রতি কোনো রকমের প্রভাব বিস্তার করবে না। তারপর সেক্সুয়াল অ্যাক্টের প্রতি, যে যেভাবে ইন্টারকোর্স করবে তার প্রতি কোনো রকমের প্রভাব বিস্তার করবে না। অর্থাৎ তার সেক্সুয়াল অ্যাক্টের প্রতি, ডিজায়ারের, ওই আশা আকাঙ্ক্ষার প্রতি, তার যে অ্যাটিটিউড, সেক্সুয়াল অ্যাটিটিউড, যে ইন্টারকোর্স করার সময় যে সমস্ত অ্যাটিটিউডে থাকে তার প্রতি কোনো প্রভাব বিস্তার করবে না। তো এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। এ ওয়াইড রেঞ্জ অফ কন্ট্রাসেপটিভ মেথডস আর প্রেজেন্টলি অ্যাভেলেবল হুইচ কুড বি ব্রডলি গ্রুপড ইন্টু দ্য ফলোয়িং ক্যাটাগরিজ, namely natural or traditional, barriers, IUDs, oral contraceptives, injectables, implants and surgical methods। তো কন্ট্রাসেপটিভ তো অনেক পদ্ধতি আছে জন্ম নিয়ন্ত্রণ করার, এবং তাদেরকে অনেক বড় বড় কিছু বিশেষ গ্রুপে বিভক্ত করা যেতে পারে। যেমন একটা হচ্ছে ন্যাচারাল বা ট্র্যাডিশনাল, যে একটা প্রাকৃতিক বা প্রথাগত বা প্রাকৃতিক, মানে যেটা প্রকৃতিগতভাবে হতে পারে, বাইরে থেকে কিছু ইউজ করতে হবে না, কিছু বিশেষ রুলস মনে রাখলেই হবে। ব্যারিয়ার্স বা বাধক টাইপের, যে বাধা দান করবে স্পার্মের সঙ্গে যাতে ওভার মিট না করতে পারে তার জন্য বাধা দান করবে। আইউডিএস, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, কপার টি, মাল্টিলোড 375। তারপর ওরাল কন্ট্রাসেপটিভ, যে কিছু ওরাল, যে ট্যাবলেট আকারের কিছু যেগুলোকে খাওয়া যেতে পারে, যেমন সহেলি। তো ইনজেক্টেবলস, যে ইনজেক্ট করা যেতে পারে, যে ইনজেকশনের মাধ্যমে দেওয়া যেতে পারে, এমন কিছু কন্ট্রাসেপটিভও আছে। ইমপ্ল্যান্টস কিছু আছে যারা চামড়ার নিচে বা মাংসপেশির নিচে রাখা যেতে পারে। আর সার্জাইকাল মেথড, আর আরেকটা হচ্ছে সার্জাইকাল মেথড, যে সার্জারি করার মাধ্যমে কন্ট্রাসেপটিভ করা যেতে পারে, যে তার ফলে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে। তো অনেকগুলো মেথড আছে এবং এগুলো প্রত্যেকটা ডিটেলসে পড়তে হবে, নিচে প্রত্যেকটা টপিক ডিটেলসে আছে। তো প্রথম যে টপিক সেটা হলো কি, ন্যাচারাল বা ট্র্যাডিশনাল। তো প্রথমে আসছে ন্যাচারাল মেথড বা ট্র্যাডিশনাল, যে প্রাকৃতিক কি পদ্ধতি আছে বা প্রথাগত কি পদ্ধতি আছে। ন্যাচারাল মেথডস ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ অ্যাভয়েডিং চান্সেস অফ ওভাম অ্যান্ড স্পার্ম মিটিং। তো ন্যাচারাল মেথডে কি করা হয়, যে স্পার্ম বা শুক্রাণু আর ওভাম, ডিম্বাণু যাতে মিলিত না হতে পারে সেটাকে অ্যাভয়েড করা হয়, সেটাকে উপেক্ষা করা হয়, সেটার দিকে লক্ষ্য রাখা হয় যাতে স্পার্ম আর ওভাম মিট করতে বা মিলিত হতে না পারে। যে আমপোলা অঞ্চলে স্পার্ম আর ওভাম মিলিত হতো সেটাকে বন্ধ করা হয়। তো কী কী পদ্ধতি আছে, এবং এটা ন্যাচারাল, যে প্রাকৃতিক, এর জন্য কোনো কিছু বাইরে থেকে প্রয়োগ করতে হয় না।
তো এরও অনেকগুলো আছে, পার্ট আছে, যেমন একটা আছে পেরিওডিক অ্যাবসিস্টেন্স। তো পেরিওডিক অ্যাবসিস্টেন্স কি? Periodic abstinence is one such method in which the couples avoid or abstain from coitus from day 10 to 17 of the menstrual cycle when ovulation could be expected. তো পেরিয়ডিক অ্যাবস্টেন্স হচ্ছে পিরিয়ডসের উপর ভিত্তি করে হয়ে থাকে, পিরিয়ডস বা মেনস্ট্রুয়েশনের উপর ভিত্তি করে হয়ে থাকে, যে একটা মেয়ে যখন মেন্স চলে সেটা 28 দিন 29 দিন স্থায়ী হয়, তার ওভুলেশন হয় 14তম দিনে। 14তম দিনে কি হয়, সেখান থেকে ওভামটা, যে গ্রাফিয়ান ফলিকল ছিল, সেখান থেকে ওভামটা বেরিয়ে যায়, আগে পড়েছি চ্যাপ্টারে। তো ওই ওভামটা এবার কি 14তম দিনে ম্যাক্সিমাম চান্স থাকে যে সেই সময় যদি ইন্টারকোর্স করা হয় তো স্পার্মটা ওভামের সঙ্গে মিলিত হবে এবং বাচ্চা জন্ম নেবে। তো কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে কিছু গন্ডগোল থাকতে পারে, এবং এর জন্য কি কিছু 14 দিন থেকে কিছুটা আগে 10 দিন, 14 দিন থেকে 14তম দিন থেকে কিছুদিন পরে 17 দিন, এই 10 থেকে 17তম দিন, এই 10 থেকে 17তম দিন মেনস্ট্রুয়াল সাইকেলের যে 10 থেকে 17তম দিন আছে, এই দিনের মধ্যে ইন্টারকোর্স না করা। কারণ এই সময় ইন্টারকোর্স করলে কি হয়, যে বাচ্চা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, কারণ এই সময় ওভিউলেশন হয়, ওভামটা রিলিজ হয়, আর স্পার্ম যদি পেয়ে যায় তো খুব সহজেই কি তার মধ্যে সেখান থেকে কি জাইগোট তৈরি হবে বা বাচ্চা তৈরি হতে পারে। তো তার জন্য মেনস্ট্রুয়াল সাইকেলের যে 1 থেকে 28 দিন আছে তার মধ্যে 10 থেকে 17তম দিনে ইন্টারকোর্সটাকে অ্যাভয়েড করতে হবে, এ সময় ইন্টারকোর্স করতে হবে না। তাহলে কি হবে, এটা হচ্ছে পেরিয়ডিক অ্যাবসিস্টেন্স। তো যারা মেনস্ট্রুয়াল বিষয়ে যদি যে কোনো মানুষকে বলা হয়, যারা অশিক্ষিত মানুষ, যারা জানে না, তাদেরকে বললে তারা খুব সহজে বুঝতে পারবে যে হ্যাঁ এই সময় আমার করা উচিত না, আর বাকি যে দিনগুলো আছে সেই সময় ইন্টারকোর্স করলে কোনো প্রবলেম নেই, চান্স খুব কম। তো এটা একটা মেথড, যে 10 থেকে 17তম দিনে সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে দূরে থাকতে হবে, আর বাকি যে দিনগুলো আছে 1 থেকে 10 দিন বা 17 থেকে 28 দিন, এই দিনগুলোতে ইন্টারকোর্স করা যেতে পারে, কারণ এই সময় ইন্টারকোর্স করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না। As chances of fertilization are very high during this period, it is called fertile period. এই 10 থেকে 17তম দিনে কে বলা হয় ফার্টাইল পিরিয়ড, কারণ কি এই সময় ফার্টিলাইজেশনের, অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণুর যে মিলিত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু ম্যাক্সিমাম থাকে, কারণ 14তম দিনে ওভুলেশন হচ্ছে, ওভাম বেরিয়ে যাচ্ছে, তো এই সময় ম্যাক্সিমাম থাকে, তাই একে ফার্টাইল পিরিয়ড বলে। এই ফার্টাইল পিরিয়ডটাকে অ্যাভয়েড করতে হবে। Therefore, by abstaining from coitus during this period, conception could be prevented. তাই এই সময় যদি আমরা কয়টাস থেকে যদি আমরা বিরত থাকতে পারি, ইন্টারকোর্স থেকে যদি বিরত থাকতে পারি, তাহলে কি হবে, যে কনসেপশন কুড বি প্রিভেন্টেড, যে কনসেপশন বা যে বাচ্চা যে হওয়াটা সেটা বিরত হওয়া যেতে পারে, সেটা থেকে বেঁচে থাকা যেতে পারে। তো এটা একটা বিষয় পিরিয়ডিক অ্যাবসেন্সেস, যে মেনস্ট্রুয়াল সাইকেলে 10 থেকে 17তম দিনে সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে দূরে থাকতে হবে, আর বাকি যে দিনগুলো আছে 1 থেকে 10তম দিন মেনস্ট্রুয়াল সাইকেলের বা 17 থেকে 28তম দিন, এই সময় সেক্স করা যেতে পারে, কারণ এই সময় ফার্টিলাইজেশন হওয়ার চান্স খুব কম। 2 নম্বর কি উইথড্রল অর কোয়াইটাস ইন্টারাপ্টাস। তো উইথড্রল আর কোয়াইটাস ইন্টারাপ্টাস এটা কি পদ্ধতি? Is another method in which the male partner withdraws his penis from the vagina just before ejaculation so as to avoid insemination. তো এটা অত্যন্ত একটা কঠিন টাইপেরই পদ্ধতি, যেটা খুব মানে মেনটেন করা খুব কঠিন। তো এখানে কি বলা হচ্ছে, যে এটা আরেকটা মেথড, যে মেথডে কী করতে পারে, যে মেল পার্টনার আছে সে তার পেনিসটাকে কি ভ্যাজানা থেকে বের করে নিতে পারে যখনই সে ইজাকুলেট করার টাইম আসছে, যে যখন সে এক্সট্রিমলি এক্সাইটেড হয়ে গেছে, তার পেনিস থেকে সিমেন নির্গত হতে পারে, সেই সময় কি করতে পারে, যে সে ভ্যাজানা থেকে পেনিসটাকে দূর করে নিতে পারে বা বের করে নিতে পারে। তো এটা খুব এটা খুব একটু টাফ টাইপের, কারণ সেই সময় এতটা বেশি উত্তেজনা থাকে যে এই সমস্ত কিছু মাথায় থাকে না, তাছাড়া বের করাটা অসম্ভব হয়ে যায়, কিছু না কিছু কয়েক থেকেই যায়। তো এটা একটু টাফ টাইপের। তো এটা একটা বিশেষ পদ্ধতি, যদি খুব প্র্যাকটিস থাকে কিংবা যদি নিজের উপর কন্ট্রোল থাকে তো হয়তো করা যেতে পারে। তো উইথড্রল বা কোয়াইটাস ইন্টারাপ্টাস এটা একটা মেথড। উইথড্রল থেকে বোঝা যাচ্ছে, নাম থেকে বোঝা যাচ্ছে উইথড্র করে নেওয়া বা বের করে নেওয়া, বা কোয়াইটাস ইন্টারাপ্টাস করা মানে কি কোয়াইটাসে বাধা দান করা। তো এটাই বলা আছে এখানে, যে মেল পার্টনার উইথড্র হিজ পেনিস ফ্রম দ্য ভ্যাজানা থেকে মেল পার্টনার তার পেনিসটাকে বের করে নেবে জাস্ট বিফোর ইজাকুলেশন, যে সময় সে ইজাকুলেট করছে, অর্থাৎ সিমেন্টটা পেনিস থেকে নির্গত হচ্ছে সেই সময়ের আগেই, সো অ্যাজ টু অ্যাভয়েড ইনসেমিনেশন, যাতে ইনসেমিনেশন না হয়। ইনসেমিনেশন মানে কি সিমেন্ট যাতে ভ্যাজানার মধ্যে প্রবেশ করতে না পারে। তো তবুও কিছুটা থেকেই যায় অনেক ক্ষেত্রে, যদি খুবই বেশি নিজের উপর কন্ট্রোল থাকতে পারে মেল পার্টনারের, তাহলে এটা করা যেতে পারে।
আর তৃতীয় পদ্ধতি সেটা হলো কি ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া। তো এটা কি অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। তো ল্যাকটেশন নাম থেকে বোঝা যাচ্ছে কীরকম কী হতে পারে, তো দেখা যাক কি। তো lactation amenorrhea method is based on the fact that ovulation and therefore the cycle do not occur during the period of intense lactation following parturition. তো ল্যাকটেশন অ্যামেনোরিয়া এই বিষয়ের উপর ভিত্তি করে হয়ে থাকে যে যে যখন বাচ্চা প্রসব করে, পার্চুরেশন যেটাকে বলে, বাচ্চা যখন বাইরে আসে, পরিবেশে আসে, পৃথিবীতে আসে, তো তারপরে মায়ের যে ব্রিস্ট থেকে যে মিল্ক খরিত হয়, তো সেই সময় কি হয় যে 6 মাস থাকে, 6 মান্থ, সেই সময় কোনো হয় না, মেনস্ট্রুয়েশন হয় না। মেনস্ট্রুয়েশন না হলে ওভুলেশনও হবে না, আর ওভুলেশন না হলে সে সময় ফার্টিলাইজেশনও হবে না। তো ওই টাইমটা একটা কি খুব ভালো একটা টাইম, যে সেই সময় ইন্টারকোর্স করলে বাচ্চা হয় না। তো এরও কিছু অসুবিধা আছে, সেটা বলছি। তো ল্যাকটেশন অ্যামেনোরিয়া অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন এই সময় হয় না। মেথড ইজ বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট ওভুলেশন অ্যান্ড দেয়ারফর দ্য সাইকেল ডু নট ওয়াকার ডিউরিং দ্য পিরিয়ড অফ ইন্টেন্স ল্যাকটেশন ফলোইং পার্চুরেশন। যে পার্চুরেশনের পরে যে ল্যাকটেশন হয়, যে মায়ের যে ব্রিস্ট থেকে বা মিল্ক থেকে যে ব্রিস্ট থেকে যে মিল্ক খরিত হয়, তো সেই সময় কি যে মেনস্ট্রুয়েশন হয় না, আর তার জন্য সেই সময় ওভুলেশনও হয় না, আর ওভুলেশন না হওয়ার জন্য সেই সময় সেক্স করলে ফার্টিলাইজেশনও হবে না, অথবা বাচ্চা হবে না। Therefore, as long as the mother breast feeds the child fully, chances of conception are almost nil. তাই যতক্ষণ পর্যন্ত মা তার বাচ্চাকে মিল্ক ফিড করায় বা খাওয়ায়, সেই সময় এই যে কনসেপশন বা যে বাচ্চা হওয়ার সম্ভাবনাটা সেটা অত্যন্ত কম, অলমোস্ট নীল, প্রায় শূন্য। However, this method has been reported to be effective only up to a maximum period of 6 months following parturition. যদিও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেছে যে এই মেথডটা বাচ্চা জন্ম নেওয়ার পর প্রায় 6 মাস পর্যন্ত কী থাকে, যে এফেক্টিভ থাকে, 6 মাস পর্যন্ত কাজ করে, যে বাচ্চা জন্ম নেওয়ার পর 6 মাস পর্যন্ত এটা কাজ করে। আর 6 মাস পরে কি হয়, যে এন্ডোমেট্রিয়াম, তারপরে যে ভ্যাজাইনা, এগুলো সব ঠিকঠাক হয়ে যায়, আবার নতুনভাবে পুনরায় যেভাবে ছিল প্রাথমিক অবস্থায় পুনর্গঠিত হয়ে যায়, ফলে আবার সেই গ্রাফিয়ান ফলিকল তৈরি হতে থাকে, তারপর আবার ওভুলেশন হতে থাকে। তো 6 মাস পর্যন্ত এফেক্টিভ থাকে। 6 মাস সেক্স করলে কোনো রকমের কনসেপশন হওয়ার কোনো চান্স থাকে না। As no medicine or devices are used in these methods, side effects are almost nil. যেহেতু কোনো রকমের ওষুধ আর কোনো রকমের ডিভাইস বা কোনো রকমের যন্ত্র বা কোনো রকমের অন্য কোনো জিনিস ন্যাচারাল মেথডে প্রয়োগ করা হচ্ছে না, তাই এক্ষেত্রে কোনো সাইড এফেক্টও নেই। ওষুধ প্রয়োগ করলে কিংবা বাইরে থেকে অন্য কোনো পদার্থ বা অন্য কোনো পদার্থ যদি প্রয়োগ করা হয়, তখনই সাইড এফেক্ট হওয়ার চান্স থাকে বা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার চান্স থাকে। কিন্তু ন্যাচারাল মেথডে কী হয়, যে বাইরে থেকেও তো কিছু ইউজ করছি না, সবই প্রকৃতিগত কারণে প্রাকৃতিকভাবে হচ্ছে, তাই এক্ষেত্রে কী হয়, যে এই যে সাইড এফেক্ট সেটা হয় না। চান্সেস অফ ফেলার থ্রো অফ দিস মেথড আর অলসো হাই, কিন্তু ফেল হওয়ার চান্সটা কিন্তু অত্যন্ত বেশি ন্যাচারালে। যেমন ফেল হওয়ার চান্সটা কিন্তু অত্যন্ত বেশি, যেমন পেরিয়ডিক অ্যাবস্টেন্স আছে, যে অনেক মেয়েদের ক্ষেত্রে মাসিক চক্র একটু কী হয়, যে অ্যাবনর্মাল হয়, তার জন্য 10 থেকে 17তম দিনে নাও হতে পারে, তার জন্য ওখানে একটু ফেল হওয়ার চান্স থাকে। উইথড্রল বা কয়টাস ইন্টারপ্টাস মেথডে কী হয়, যে এটা একটু টাফ টাইপের, কারণ ওই সময় ম্যাক্সিমাম উত্তেজনা থাকে, আর সেই সময় সে পেনিসটাকে বের করা অত্যন্ত টাফ ব্যাপার। আর ল্যাকটোসিনাল অ্যামেনোরিয়াতে কী হয়, যে এই সময় এফেক্টিভ হলে কী হয়, যে এই সময় যে ভ্যাজাইনার যে পরিবেশটা সেটা এতটাই খারাপ থাকে যে সেই সময় সেক্স করার কোনো মুডই থাকে না। আর তাছাড়া মা যেহেতু পার্চুরেশন করেছে, তাই তার শারীরিক অবস্থাও খুব খারাপ থাকে সেই সময়। তো এর জন্য সেই টাইমটাতে সেক্স করাটাও খুব একটা সামাজিক দিক দিয়ে একটু অন্য টাইপের, বা সামাজিক দিক দিয়ে না করাই বেটার। প্রাথমিক তো 2-3 মাস তো করা উচিতই না, তো এর জন্য এর ফেলার হওয়ার চান্সটাও একটু বেশি আছে। সাইড এফেক্ট একবারই নেই, কিন্তু সঠিকভাবে মেনটেন করতে পারলে এটাকে ইউজ করা যেতে পারে। তো এটা ছিল ন্যাচারাল বা প্রাকৃতিক মেথড। তো এরপর আসছে কি ব্যারিয়ার মেথড। ব্যারিয়ার মানে বোঝা যাচ্ছে বাধা দানকারী। তো ব্যারিয়ার মেথডে কী হয়, ইন ব্যারিয়ার মেথডস ওভাম অ্যান্ড স্পার্মস আর প্রিভেন্টেড ফ্রম ফিজিক্যালি মিটিং উইথ দ্য হেল্প অফ ব্যারিয়ার্স। তো ব্যারিয়ার মেথডে কী হয়, যে ব্যারিয়ার্স মানে কি বাধক, যে বাধা দান করবে তাকে বলা হয় ব্যারিয়ার। এবং তাই ব্যারিয়ার মেথডের মাধ্যমে কী হয়, যাতে স্পার্ম, শুক্রাণু আর ডিম্বাণু যাতে মিলিত হতে না পারে সেই দিকে বাধা দান করা হয়। সাচ মেথডস আর অ্যাভেলেবল ফর বোথ মেলস অ্যান্ড ফিমেলস। এবং এই ব্যারিয়ার মেথডটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই প্রযোজ্য, বা উভয়ের জন্যই এরকম কিছু সরঞ্জাম আছে।
অনেকে গ্রামে হয়তো জানেই না যে মেয়েদের জন্য এরকম কিছু আছে। শহরের মানুষরা অবশ্য জানে, কিন্তু অনেকে ভাবে যে হয়তো শুধুমাত্র পুরুষের জন্যই ব্যারিয়ার মেথডটা, কিন্তু না, মেয়েদের জন্যও আছে। তো ব্যারিয়ার মেথডে কী কী আছে এক্সাম্পল দেখি। প্রথমে আসছে কন্ডোম, অত্যন্ত পরিচিত যেটা বিষয়। তো condoms are barriers made of thin rubber or latex sheath that are used to cover the penis in the male or vagina and cervix in the female just before coitus. তো কন্ডোমটা কী দিয়ে তৈরি হয়? কন্ডোমটা হচ্ছে এক প্রকার ব্যারিয়ার্স বা এক প্রকার বাধা দানকারী, যেটা পাতলা রাবার দিয়ে বা শীত ল্যাটেক্সের শীত দিয়ে তৈরি, পাতলা রবার টাইপের পদার্থ দিয়ে বা ল্যাটেক্সের শীত দিয়ে তৈরি। আর ইউজ টু কভার দ্য পেনিস, যেটা পেনিসকে কভার করে রাখে। পুরুষের ক্ষেত্রে তার যে পেনিস আছে সেটাকে কভার করে রাখে, অর ভ্যাজানা বা ভ্যাজানা অ্যান্ড সার্ভিক্স ইন দ্য ফিমেল, বা মহিলার ক্ষেত্রে ভ্যাজানা বা সার্ভিক্স, যে ভ্যাজানার পরে যে পটটা সরু পটটা থাকে সেই সার্ভিক্সকে কভার করে রাখে বা ঢেকে রাখে জাস্ট বিফোর কোয়াইটাসের আগে, সো দ্যাট দ্য ইজাকুলেটেড সিমেন উড নট এন্টার ইন্টু দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, যাতে যে সিমেন্টটা ইজাকুলেট হয়ে গেছে বা পেনিস থেকে যে সিমেন্টটা বেরিয়ে গেছে সেই সিমেন্টটা যাতে যে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট বা যে ফ্যালোপিয়ান টিউব আছে সেখানে বা অ্যাম্পুলা আছে সে সমস্ত স্থানে পৌঁছাতে না পারে। তো এটা পুরুষের ক্ষেত্রে হতে পারে, পুরুষের ক্ষেত্রে পেনিসের ওপর সেটা পরিধান করা যেতে পারে, আর মেয়েদের ক্ষেত্রে ভ্যাজাইনা বা যে সার্ভিক্স আছে তার মধ্যেও পরিধান করা যেতে পারে। তো কন্ডোম শুধুমাত্র যে পুরুষের জন্য তা না, মেয়েদের জন্য কন্ডোম আছে। দিস ক্যান প্রিভেন্ট কনসেপশন, এবং এর ফলে কি কনসেপশন হবে? যদি শুক্রাণু আর ডিম্বাণু মিলিত না হতে পারে তাহলে তো কনসেপশন হওয়ার কোনো কথাই আসছে না। নিরোধ ইজ এ পপুলার ব্র্যান্ড অফ কন্ডোম ফর দ্য মেল। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন নিরোধ, সেটা হচ্ছে একটা অত্যন্ত পপুলার বা জনপ্রিয় ব্র্যান্ড, সেটা আগে ছিল, এখন আছে কিনা জানি না, যেটা পুরুষের ক্ষেত্রে কন্ডোমের একটা বিশেষ পপুলার ব্র্যান্ড বা জনপ্রিয় সংস্থা বা ব্র্যান্ড। ইউজ অফ কন্ডোমস হ্যাজ ইনক্রিজড ইন রিসেন্ট ইয়ার্স ডিউ টু ইটস অ্যাডিশনাল বেনিফিটস অফ প্রোটেক্টিং দ্য ইউজার ফ্রম কন্ট্যাক্টিং এসটিআইজ অ্যান্ড এইডস। কন্ডোমের ব্যবহারটা বর্তমানকালে আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে এটা শুধুমাত্র যে কয়টাসটাকে প্রিভেন্ট করে বা কয়টাস বা ফার্টিলাইজেশনটাকে প্রিভেন্ট করে তাই না, তার সাথে সাথে এটা বিভিন্ন রকমের যে এসটিআই আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ইনফেকশন আছে, বা এইডস রোগ আছে, এইচআইভি থেকে যে এইডস রোগ হয়, এইডস রোগ আছে, হেপাটাইটিস আছে, যে যে সমস্ত সেক্সুয়াল রোগ আছে সেগুলো থেকেও কি হয়, এটা রক্ষা করে থাকে। কারণ এটা সেক্সুয়াল রোগগুলো কখন হয়? যখন সিমেন্ট থেকে হয়, বা মেয়েদের ক্ষেত্রে সিমেন্ট থেকে হয়, কিংবা এখান থেকেই হয়ে থাকে, সিমেন্ট থেকে হয়ে থাকে। তো সিমেন্ট যদি নাই প্রবেশ করতে পারে তাহলে তো এই রোগগুলো হওয়ার সম্ভাবনাও নেই। তো এর জন্য সেক্সুয়াল ট্রান্সমিটেড যে ইনফেকশন আর এইডস, এই রোগগুলো থেকেও বাধা দান, এই রোগগুলো থেকেও প্রোটেক্ট করে। তাহলে এইডসের দুটো কাজ, একটা কনসেপশনও রোধ করে আর এই সমস্ত রোগ থেকেও প্রতিরোধ করে। তার ফলে কি, যে কন্ডোম পরে যদি সেক্স করা যায় তাহলে সেক্ষেত্রে রোগ হওয়ার চান্স খুব কম। Both the male and the female condoms are disposable, can be self-inserted and thereby gives privacy to the user. Disposable, আর যে মেল এবং ফিমেল যে কন্ডোম আছে সেটা কি হয়, যে নিজে থেকে ব্যবহার করতে পারবে, তার জন্য কি অন্য কোনো ডাক্তার বা নার্স বা অন্য কারো প্রয়োজন হয় না। কারণ এটা এতটাই এতটাই ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি, যে যে কেউ এটাকে ব্যবহার করতে পারে। এর জন্য কোনো রকমের প্রশিক্ষণের দরকার হয় না, নিজে থেকে পরিধান করতে পারে, নিজে থেকে ইনসার্ট করতে পারে। প্রাইভেন্সি, অর্থাৎ নিজে প্রাইভেন্সি মানে নিজেকে কেউ জানতেও পারবে না, নিজে থেকে সব কিছু করতে পারবে। Diaphragms, cervical caps and vaults are also barriers made of rubber that are inserted into the female reproductive tract to cover the cervix during coitus. তো এটা তো কন্ডোম গেল, তাছাড়া আরও কিছু আছে, যেমন ডায়াফ্রাগ্রামস, সার্ভাইকাল ক্যাপস, ভল্টস। এগুলো কি, এই তিনটে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, মেয়েদেরকে যে যে সার্ভাইক্স থাকে, ভ্যাজানার পরে যে সরু পথ থাকে সার্ভিক্স, সেই সার্ভিক্সটাকে ঢেকে রাখে, এবং এগুলো কি রাবার দিয়ে তৈরি। তো কয়টাসের সময় এগুলো সার্ভিক্সকে ঢেকে রাখে। দে প্রিভেন্ট কনসেপশন বাই ব্লকিং দ্য এন্ট্রি অফ স্পার্মস থ্রু দ্য সার্ভিক্স। তো সার্ভিক্সকে যদি ঢেকে রাখে, তো সার্ভিক্সকে ঢেকে রাখলে কী হয়, যে এর মধ্যে দিয়ে যে স্পার্ম আছে সেই স্পার্মটা যেতে পারবে না। দে প্রিভেন্ট কনসেপশন, দে আর রিইউজেবল স্পার্মিসাইডাল ক্রিম। রিইউজেবল, তারা কি রিইউজেবল মানে কি, এই যে তিনটে আছে সেটাকে আবার দ্বিতীয়বার ব্যবহার করা যেতে পারে। কন্ডোম কি একবারই ব্যবহার করা যাবে, কিন্তু যে ডায়াফ্রাগ্রামস আছে, সার্ভাইকাল ক্যাপস আছে, ভল্টস আছে, এগুলোকে আরও ব্যবহার করা যেতে পারে, রিইউজেবল, বারবার ব্যবহার করা যেতে পারে।
Spermicidal creams, jellies, and foams are usually used along with these barriers to increase their contraceptive efficiency. তো এই সমস্ত ব্যারিয়ারগুলোকে তো ইউজ করা হয়, তার সঙ্গে সঙ্গে স্পার্মিসাইডাল ক্রিমস, যে কিছু ক্রিম ইউজ করা যেতে পারে যেটা কি স্পার্মকে ধ্বংস করে ফেলবে। জেলিজ এবং ফোমস, কিছু ক্রিম, জেলি বা ফোম, ফেনা যেটাকে বলে, সেগুলো ব্যবহার করা যেতে পারে যেগুলো স্পার্মটাকে মেরে ফেলবে। এর ফলে কি স্পার্ম না থাকলে কনসেপশনও হবে না। এই সমস্ত ব্যারিয়ারের সঙ্গে ব্যবহার করা যায় যাতে এই যে এফিসিয়েন্সি সেটা অনেকটা বৃদ্ধি পায়। তো এটা ছিল ব্যারিয়ার মেথড। তো ন্যাচারাল মেথড আর ব্যারিয়ার মেথড দেখলাম। তো এই ভিডিওটি এত দূরই। এই তো এখানে কন্ডোমের যে একটা চিত্র দেওয়া আছে, কন্ডোমের ক্ষেত্রে এই যে মেল কন্ডোম কেমন হয়, ফিমেল কন্ডোম কেমন হয় দেখতে, সেটা একটা চিত্র দেওয়া আছে। তো নেক্সট ভিডিওতে বাকি যে পার্টগুলো আছে সেগুলো পড়ানো হবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও, এটা অনেকটা মোটিভেট করবে, আরও ভিডিও আপলোড করতে ইচ্ছা হবে। আর তোমাদের বন্ধুদের মধ্যেও ভিডিওগুলোকে শেয়ার করো যাতে তারা উপকৃত হতে পারে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, স্টাডি ক্লাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। তোমাদের যদি মনে হয় যে কোনো একটা বিশেষ চ্যাপ্টার আগে আপলোড করলে ভালো হয়তো সেটা অবশ্যই জানাবে। আর ভিডিওগুলিকে অনলাইনে দেখো। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।